আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি মান্থলি ইনসাইটস প্রোগ্রামে। মান্থলি ইনসাইটস এর এই ডিসেম্বর ২০২৫ এবং জানুয়ারি ২০২৬ পর্বে আমরা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথমে একটু দেখে নিতে চাই সেই আলোচ্য বিষয়গুলো। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন আছে ভেনেজুয়েলা ইস্যু, গ্রিনল্যান্ড ইস্যু, অ্যালাস্কা ইস্যু, তারপর আছে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি, আছে বাংলাদেশের ভূমিকম্প সম্পর্কে কিছু আলোচনা, চীন তাইওয়ান সম্পর্ক, নির্বাচন কমিশন, ভোটাধিকার এবং বিশেষ করে রিপ্রেজেন্টেশন অব দ্য পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ যেটি আছে। এর পাশাপাশি আমরা কথা বলবো ইয়েমেন সংকট নিয়ে, জাতিসংঘ সনদ এবং শান্তি রক্ষা কার্যক্রম নিয়ে। এর পাশাপাশি এখনো পর্যন্ত সক্রিয় যে মিশনগুলো আছে এগুলো নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, মান্থলি ইনসাইটস নামক এই প্রোগ্রামটিতে বরাবরের মতো আমরা যা করি, প্রিলিমিনারির প্রেক্ষাপট থেকে যে ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস গুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করি। দ্বিতীয়ত, এই বিশ্লেষণের পাশাপাশি লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পয়েন্ট কি আসতে পারে, কোন প্রেক্ষাপট থেকে, কোন দৃষ্টিভঙ্গিতে, কোন প্রতিষ্ঠানগুলো নিয়ে বা ডেটা কোর্স ব্যবহার করে আমরা লিখব, সেটা নিয়েও রিকমেন্ডেশন দিয়ে থাকি। এবং ভাইবার জন্য, বিশেষ করে ভাইবার প্রশ্নগুলোর উত্তর প্রদান করার ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবেন সেটাও আমরা মেনশন করে থাকি। তো চলুন আর সময় ক্ষেপণ না করে আমরা কন্টেন্টে ঢুকে যাই। প্রথমেই যে কন্টেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ভেনিজুয়েলা, বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক চ্যালেঞ্জ। আমরা সম্প্রতি খেয়াল করলাম মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটি অপারেশন, যার নাম তারা দিয়েছে অপারেশন অ্যাবসলিউট রিজলভ। ঠিক আছে? এই অ্যাবসলিউট রিজলভ যে অপারেশনটি আছে, এই অপারেশনটি কন্ডাক্ট করার মাধ্যমে তারা মূলত ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট তাকে এবং তার স্ত্রীকে উঠিয়ে নিয়ে এসে মানে গ্রেফতার করেছে এবং তাদের বিচার কাজ বর্তমানে চলমান আছে। তো এই ঘটনাটি সারা বিশ্ব জুড়ে ব্যাপক তোলপাড় ঘটিয়েছে। এর পূর্বাপর ঘটনা কি ছিল, এর প্রভাব কি আসলে, এবং এর ফ্যাক্টস গুলো আছে যেগুলো, এই প্রত্যেকটা ফ্যাক্টস নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমেই দেখতে পাচ্ছেন অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এই যে অপারেশনটি, এটি হয়েছে ৩রা জানুয়ারি ২০২৬ তারিখে। তো এই ডেটে, যেহেতু আমরা নামটা অলরেডি মেনশন করেছি, এটা চালিয়েছে কারা? অপারেশনটি চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিশেষ করে তাদের একটি ফোর্স আছে, যে ফোর্সের নাম হচ্ছে ডেল্টা ফোর্স। ডেল্টা ফোর্স, এই ডেল্টা ফোর্স নামটি কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটি একটি স্পেশালাইজড ফোর্স। এই ফোর্সই আসলে এই অপারেশনটি পরিচালনা করেছে। লক্ষ্য ছিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে গ্রেফতার করা। তো রেজাল্টিং এফেক্ট হিসেবে আমরা দেখেছি তাদের দুজনকেই তারা হচ্ছে ফেডারেল অভিযোগে আটক করা হয়েছে মার্কিন কোর্টে। তারা এখন বিচারের মুখোমুখি আছেন। পরবর্তীতে আমরা যেটা দেখলাম, ভেনেজুয়েলার এই যে রাষ্ট্র ক্ষমতা, সেই ক্ষমতা একটা ভ্যাকুয়াম বা শূন্যতা তৈরি হয়। পরবর্তীতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এখন এই যে ঘটনাগুলো ঘটেছে পরপর, এর ফলশ্রুতিতে আসলে কি কি হয়েছে আমরা দেখেছি। ভেনেজুয়েলাতে বিভিন্ন রকম অগ্নিসংযোগ, বিমান হামলা এবং হতাহতের ঘটনাও কিন্তু এই ঘটনার প্রেক্ষাপটে ঘটেছে। আমরা যদি ম্যাপটার দিকে একটু তাকাই, প্রথমত ভেনেজুয়েলার এই বর্তমান ইস্যুতে আপনাদের যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, ভেনেজুয়েলা রাষ্ট্রটির ইতিহাস, এর প্রেক্ষাপট এবং একই সঙ্গে মানচিত্রে এই যে দেশটি আছে, এই দেশের অবস্থান সুস্পষ্টভাবে জেনে রাখতে হবে। বিশেষ করে ভাইবা বোর্ডে কিন্তু বিভিন্ন সময় কোয়েশ্চেন করা হয়, প্লিজ লোকেট ভেনেজুয়েলা। অথবা বলতে পারে এই যে অপারেশনটির নাম কি ছিল। তো এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের যথাযথভাবে দিতে পারতে হবে। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এর ফলশ্রুতিতে বর্তমানে কি ঘটছে বা কি হচ্ছে ভেনেজুয়েলাতে, দেখতেই পাচ্ছেন দেশটিতে এখন রাজনৈতিক এবং নিরাপত্তা অস্থিতিশীলতা বিরাজ করছে। বিশেষ করে সামরিক উপস্থিতি এবং যে বিভিন্ন যদি আমরা বলি স্প্যানিশ ভাষায় বলে কলেক্টিভোস বা হচ্ছে মিলিশিয়া যারা আছে, তারা কিন্তু অত্যন্ত সক্রিয়। ইন্টারনাল বেশ কিছু গ্রুপ আছে, আর্মড গ্রুপ ভেনেজুয়েলাতে। সেই গ্রুপগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। এর পাশাপাশি কিছু মানুষ সহিংসতা থেকে পালাচ্ছে। আবার রাজনৈতিক বন্দী যারা, তারাও কিন্তু মুক্তি পাওয়া শুরু করেছে। ঠিক আছে? এরপর দেখতে পাচ্ছেন দৈনন্দিন জীবনে তেল উৎপাদন এবং অর্থনীতি স্থিতিশীল নয়। বিনিয়োগকারীদের আগ্রহটা কমে গেছে। তো ভেনেজুয়েলার মতো একটি দেশ, যেটি আসলে মূলত তেল নির্ভর একটি দেশ আমরা বলতে পারি। তো সেই দেশে আসলে বিনিয়োগের যে পটেনশিয়ালিটিটা ছিল, এখন এই ইন্টারনাল কেওস এর জন্য অনেক বেশি কিন্তু সেটা কমে যাচ্ছে। যদিও ইউএস এর পয়েন্ট অফ ভিউ থেকে তারা এখন হিউজ ইনভেস্টমেন্টের প্রস্তুতি নিচ্ছে। এখন দেখুন, এর ফলশ্রুতিতে ভাইবাতে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এর ফলে কি ঘটছে, তখন আপনাকে কিন্তু বলতে হবে যে জাতিসংঘ থেকে শুরু করে গ্লোবাল যে হিউম্যান রাইটস ওয়াচডগ গুলো আছে, তারা যে হিউজ কনসার্নটা শো করেছে, বিশেষ করে মানবাধিকার পয়েন্ট অফ ভিউ থেকে, লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আপনার উত্তরে কিন্তু আসতে হবে। তারপর কারেন্ট গভর্নমেন্ট হ্যাড প্রেসিডেন্ট অ্যাক্টিং
তার নামটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। বর্তমানে ভেনেজুয়েলাতে অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে হচ্ছেন ডেলসি রদ্রিগেজ। ভাইস প্রেসিডেন্ট থেকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োজিত। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এবং রাজনৈতিক সংকটের মধ্যে তিনি দায়িত্বটা গ্রহণ করেছেন। এরপরে দেখেন মাদুরোর অনুপস্থিতিতে তিনি কিন্তু সরকার পরিচালনা করছেন এবং দেখেন দলের সেনা এবং সরকারি কর্মীদের সমর্থন কিন্তু আছে তার দলে। তারপর দেখতে পাচ্ছি আমরা এখানে কি প্রভাব, মানে মোটা দাগে মূল যে প্রভাবগুলো পড়েছে ভেনেজুয়েলায়, আমরা যদি সেটা দেখার চেষ্টা করি। সভারেইনটি এবং লিগ্যালিটি, বিশেষ করে আন্তর্জাতিক আইনের যদি আলোকে আমরা বিশ্লেষণ করি ঘটনাটাকে, একটি সভারেইন বা সার্বভৌম রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠিয়ে নেওয়া বৈশ্বিক প্রেক্ষাপটে আসলে সমস্ত আইন যা আছে, আইনগত বিষয় আদি আছে, সবকিছু লঙ্ঘন, চরম লঙ্ঘন হয়েছে এই লেটেস্ট যে ভেনেজুয়েলা ইস্যুটা। তারপর দেখেন এই জন্য এটাকে বলা হচ্ছে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং অবৈধ একটি অপারেশন। দ্বিতীয়ত, পলিটিক্যাল ভ্যাকুয়াম অ্যান্ড ইনস্টেবিলিটি, যেহেতু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীকে উঠিয়ে নেওয়া হয়েছে, স্বভাবতই ওই রাষ্ট্রে একটা শাসনতান্ত্রিক পয়েন্ট অফ ভিউ থেকে একটা শূন্যতা তৈরি হয়েছে। তারপর দেখুন এর ফলে বিভিন্ন বিশৃঙ্খলা হচ্ছে। সিকিউরিটি অ্যান্ড হিউম্যানিটেরিয়ান কনসার্নস, স্বাভাবিকভাবে একটি রাষ্ট্রের প্রধানকে যখন তুলে নেওয়া হয় সেই রাষ্ট্রের সমস্ত কার্যক্রম, বিশেষ করে ইন্টারনাল সিকিউরিটি মারাত্মকভাবে ব্যাহত হয়। আমরা অলরেডি বলেছি যে কালেকটিভস যেগুলো আছে, ইন্টারনাল মিলিশিয়া গ্রুপগুলো যেগুলো আছে, তারা কিন্তু অনেক বেশি মাথাচাড়া দিয়ে উঠেছে এখন। এর ফলশ্রুতিতে ইন্টারনাল যে স্ট্যাবিলিটিটা আছে বা নিরাপত্তাটা, সেটা চরমভাবে ব্যাহত হচ্ছে। ওয়েল অ্যান্ড ইকোনমিক এফেক্টস, তেল শিল্পে যে বিনিয়োগ, সেই বিনিয়োগের আগ্রহটা কিন্তু অন্যান্য কান্ট্রির কমে গেছে, স্বভাবতই কমে যাবে। আর অন্য একটা প্রভাব পড়েছে, সেটা হচ্ছে মার্কিন উদ্যোগের সম্ভাবনাটা আছে, কিন্তু এর পাশাপাশি অনিশ্চয়তাও কিন্তু আছে। বিশেষ করে বৈশ্বিক বড় মাপের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে তেল কোম্পানিগুলো আছে বা যারা সাধারণত তেল উত্তোলন করে থাকে, তারা কিন্তু বেশ কিছু কনসার্ন শো করেছে। তো এখনই ইনভেস্টমেন্টের জন্য যথাযথ সময় আসলে না। সো সেই বিষয়গুলো তারা বিবেচনা করছেন। তারপর দেখছি গ্রিনল্যান্ড, ভৌগোলিক, রাজনৈতিক এবং কৌশলগত গুরুত্ব। গ্রিনল্যান্ড, আপনাদের কাছে প্রশ্ন, হোয়াই দ্য নেম ইজ গ্রিনল্যান্ড? গ্রিনল্যান্ড কি আসলে গ্রিন? উত্তর হচ্ছে না। এখন কেন এটাকে গ্রিনল্যান্ড বলা হয়? তো এর কারণ খুঁজতে গেলে আমাদের ইতিহাসে যেতে হবে। যদি আমরা বলি, এই যে গ্রিনল্যান্ড অঞ্চলটি আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, এই অঞ্চলটি মূলত বরফে ঢাকা, ম্যাক্সিমাম রিজিয়ন বরফে ঢাকা। কিছু অঞ্চল আছে অনাবৃত যেখানে মানুষ বসবাস করে। তো এই গ্রিনল্যান্ড নামকরণের পেছনে যে ব্যক্তিটি আছেন, তিনি হচ্ছেন এরিক ফ্রেড। তিনি মূলত পর্যটনের সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য তিনি নামকরণ করেছিলেন এই গ্রিনল্যান্ড, যেটি আসলে গ্রিন বা সবুজ অর্থে ব্যবহৃত হয়নি, জাস্ট পর্যটকদের আগ্রহ ত্বরান্বিত করার জন্য তিনি এই নামটি ব্যবহার করেছিলেন। গ্রিনল্যান্ডের অবস্থান কোথায়? এটি হচ্ছে আর্কটিক রিজিয়নের একটি অঞ্চল, উত্তর আটলান্টিক এবং আর্কটিক মহাসাগরের মাঝে অবস্থিত। এই যে আর্কটিক ওশান দেখতে পাচ্ছেন মানচিত্রে, এর মাঝেই কিন্তু গ্রিনল্যান্ডটি অবস্থিত। এর কাছে কি আছে? নিকটবর্তী অঞ্চলের মধ্যে পশ্চিমে আছে কানাডা। যদি মানচিত্রে দেখেন এই পাশটা কিন্তু কানাডা আছে। তারপর দেখুন পূর্বে আছে ইউরোপ, আইসল্যান্ডের কাছে। স্পেশালটি কি? এই গ্রিনল্যান্ডের স্পেশালটি হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ। প্রশ্ন হতে পারে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? আপনাকে উত্তরে বলতে হবে গ্রিনল্যান্ড। এর 80% বরফে আচ্ছাদিত, আমরা অলরেডি জানি। আর রাজধানী হচ্ছে নুক। এটার পলিটিক্যাল স্ট্যাটাসটা আসলে কেমন? দেখুন, রাষ্ট্রীয়ভাবে এটি কিন্তু ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই রিজিয়নটি নিয়ে বর্তমানে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে। অনিশ্চয়তা বলতে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন, তখন কিন্তু ডেনমার্কের পক্ষ থেকেও ঠিক একই রকমভাবে উল্টো উত্তরগুলো দেওয়া হচ্ছে। যেহেতু এটি তাদের একটি নিয়ন্ত্রিত অঞ্চল বা স্বায়ত্তশাসিত অঞ্চল, প্রশ্ন হতে পারে এটি কিভাবে শাসিত হয়? সেলফ রুল অ্যাক্ট 2009 দিয়ে। ডেনমার্কের নিয়ন্ত্রণে কি কি আছে? তারা তাদের ফরেন পলিসি এবং প্রতিরক্ষা, এই দুটো জিনিস নিয়ন্ত্রণ করে। আর স্থানীয় সরকারের হাতে আছে অভ্যন্তরীণ শাসন এবং প্রাকৃতিক সম্পদের ব্যবস্থাপনা। গ্রিনল্যান্ডের আসলে কি কি মিনারেলস পাওয়া যায় এই রিজিয়নটাতে, যার ফলশ্রুতিতেই অনেকে আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র? কি আছে? এর আছে রেয়ার আর্থ এলিমেন্টস এর মধ্যে ইউরেনিয়াম আছে, জিঙ্ক, লোহা এবং গোল্ড আছে। আছে তেল গ্যাসের একটা ব্যাপক সম্ভাবনা। আছে বরফ গলনের ফলে খনিজ আহরণের একটা সহজতর সম্ভাবনা। তারপর দেখতে পাচ্ছি কৌশলগতভাবে বেশি গুরুত্বপূর্ণ। এত বড় একটা রিজিয়ন, বিশ্বের সবচেয়ে বড় আইল্যান্ড, কৌশলগত গুরুত্বের মধ্যে হচ্ছে যুক্তরাষ্ট্রের থুল স্পেস বেস,
যেখান থেকে তারা আসলে নজরদারিটা করে, এটা কিন্তু ওই কাছাকাছি অঞ্চলে অবস্থিত। এবং আর্কটিক সামুদ্রিক রুট, এই রিজিয়নটা দিয়ে যে মেরিটাইম রুটটা হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুট হতে যাচ্ছে। সো গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিলে এই রুটটাও কিন্তু সেফ থাকবে। এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবটা এটা পর্যবেক্ষণ করার জন্য একটা গুরুত্বপূর্ণ স্পট এটি। কারণ এই রিজিয়নের বরফ কিন্তু ক্রমান্বয়ে গলে যাচ্ছে এবং সেটি দেখেই বিভিন্ন রকম প্রেডিকশন দেওয়া যাচ্ছে। তো এই কারণে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দেখুন, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মাঝামাঝি অবস্থিত হওয়ার কারণে এটা কিন্তু একটা জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপের পয়েন্ট অফ ভিউ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠেছে। এবং ভবিষ্যতে আমরা দেখতে পাচ্ছি জ্বালানি এবং প্রযুক্তি সরবরাহের সম্ভাবনাটার জন্য একটা বড় হাবে পরিণত হবে এই গ্রিনল্যান্ড। তো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, সাম্প্রতিক চলমান ঘটনাগুলোর মধ্যে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে গ্রিনল্যান্ড। এই গ্রিনল্যান্ড দেশটি সম্পর্কে আমাদের খুব ভালো ধারণা রাখতে হবে এবং বিভিন্ন প্রশ্ন কৌশলগতভাবে কেন গুরুত্বপূর্ণ, এর প্রাকৃতিক সম্পদ কি কি আছে, এর পরিচালনা কিভাবে হয়, এই প্রত্যেকটা জিনিস একটু মাথায় রাখার আমাদের চেষ্টা করতে হবে, ম্যাপে চিহ্নিত করতে পারতে হবে। ওপেক অ্যাট 65। এখন যখন ভেনিজুয়েলা নামক রাষ্ট্রটির মধ্যে অপারেশন অ্যাবসলিউট রিজলভ নামক যে অপারেশনটি হয়েছে, এই অপারেশনটি শেষ হওয়ার পর আমরা দেখতে পেয়েছি ওপেক নামক যে সংগঠনটি এটি আরো বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কারণ ওপেকের যে প্রতিষ্ঠাকালীন সদস্যরা আছেন, এদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য একটি দেশ হচ্ছে ভেনিজুয়েলা। তো ওপেক এই সংগঠনটি আমরা দেখেছি রিসেন্টলি 65 বছর অতিক্রম করেছে। তো এই 65 বছর শেষ করার প্রেক্ষাপটে এর প্রতিষ্ঠা, সদস্য দেশ, এর ভূমিকা এবং কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি রেলেভেন্ট হয়ে গেছে। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ কথা বলি, প্রথমেই দেখতে পাচ্ছেন ওপেক, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। আমরা একটু এলাবোরেশনটা লিখছি এখানে, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম exporting countries। যেই দেশগুলো পেট্রোলিয়াম প্রোডাক্টস এক্সপোর্ট করে থাকে তাদের একটা সংগঠন। এটা প্রতিষ্ঠা হয়েছে 10 থেকে 14 সেপ্টেম্বর এই তারিখের মধ্যে, যে সামিটটা হয়েছে বাগদাদ সম্মেলন 1960 এর মাধ্যমে। তো প্রথম প্রশ্ন প্রিলিতে হতে পারে, কবে ওপেক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1960 সালে। দ্বিতীয়ত, লিখিত পরীক্ষায় প্রশ্ন হতে পারে, ওপেকের প্রতিষ্ঠা সম্পর্কে বলুন এবং এর ভূমিকা সম্পর্কে আলোচনা করুন, বা বর্তমান পয়েন্ট অফ ভিউ থেকে কেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন, প্রতিষ্ঠাতা দেশ হচ্ছে মূলত পাঁচটি দেশ আমাদের জানতে হবে ওয়ান বাই ওয়ান। একটি হচ্ছে সৌদি আরব, ভেনিজুয়েলা, ইরান, ইরাক এবং কুয়েত। এই 5টি দেশ হচ্ছে ওপেকের প্রতিষ্ঠাতা দেশ। পরে কেন আসলে ওপেকের প্রয়োজন হয়েছিল? ওয়েল রিসোর্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিসোর্স। এই রিসোর্সের নিয়ন্ত্রণ যেই দেশের হাতে থাকবে, সেই দেশ কিন্তু বিশ্ব রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রণ করার ক্যাপাবিলিটি রাখে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রথমে আমরা বলতে পারি, তেল শিল্পে আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর আধিপত্য, এটাকে কন্ট্রোল করা, আধিপত্যটাকে নিয়ন্ত্রণ করা। যেই রাষ্ট্রের তেল আছে, সেই রাষ্ট্রের সার্বভৌম অধিকার থাকবে তেলের উপর। সেই এজেন্সিগুলো না বা সেই কোম্পানিগুলো না যারা আসলে ওই দেশে গিয়ে তেল উৎপাদন কাজটাতে সহায়তা করে। অনেক সময় দেখা যায় উৎপাদন কাজে তাদের অংশগ্রহণ থাকার সুবাদে তারা সেই দেশের রাজনীতিও কন্ট্রোল করা শুরু করে। সো দ্যাটস দ্য মেইন পয়েন্ট। দ্বিতীয়ত, উৎপাদক দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতার অভাব। দেখা যাচ্ছিল যেই দেশগুলোর আসলে এই রিসোর্সগুলো আছে, তারা আসলে বড় বড় সিদ্ধান্তগুলো নিতে পারছিল না, ক্ষমতাটা ছিল না। এই জন্য তারা ওপেক প্রতিষ্ঠা করেছে। জাতীয় উন্নয়নের জন্য ন্যায্য তেল আয়ের প্রয়োজন, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রিজন ছিল। মূল উদ্দেশ্য দেখুন, বৈশ্বিকভাবে যারা মেম্বার কান্ট্রি আছে, যারা সবাই তেল প্রডিউস করে, সেই দেশগুলোর সঙ্গে আসলে একটা পেট্রোলিয়ামের যে নীতিটাকে ইউনিফাই করা, যে আমরা সেল করলে কোন প্রাইসে সেল করব, কখন কতটুকু সেল করব, এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করা, এই যে উৎপাদক এবং ভোক্তা উভয়ের স্বার্থটাই রক্ষা করা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিশন ছিল। তারপরে দেখেন, তেলের স্থিতিশীল বাজার, ন্যায্য মূল্য এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। খুব মনোযোগ দিয়ে চিন্তা করুন তো, তেলের বাজারে যদি আপনি তেলকে একটা স্টেবল প্রাইসে রাখতে না পারেন, এর উপর ডিপেন্ডেন্ট যত ইন্ডাস্ট্রিজ আছে সব কিন্তু কোলাপস করবে। সো এই জন্য এই বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ওপেককে প্রতিষ্ঠা করেছিল।
লেটস মুভ অন। ওপেক দেখুন বৈশ্বিকভাবে কেন গুরুত্বপূর্ণ এটা? বৈশ্বিক গুরুত্বের মধ্যে আমরা বলতে পারি এই যে স্পেয়ার ক্যাপাসিটিটা আছে বৈশ্বিক অর্থনীতিতে এটা একটা বড় অবদান রাখে। আবার দেখেন ২০১৯ সালে আনুমানিক $১৯৩ বিলিয়ন মতো মূল্যমান ছিল ওই তেলের। আর ওপেক যদি না থাকে তাহলে কি হবে? ওপেক না থাকলে সাপ্লাই চেইনটা ভেঙে পড়ার সম্ভাবনা আছে। সরবরাহটা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। আবার বৈশ্বিক যে জিডিপিটা সেটাতেও একটা বড় নেগেটিভ প্রভাব পড়বে। কিভাবে পড়বে? আমি অলরেডি এক্সপ্লেইন করেছি। তেলের সরবরাহ বিঘ্নিত হলে তেলের উপর নির্ভরশীল যত শিল্প আছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা শিল্প কিন্তু মারাত্মকভাবে ব্যাহত হবে। এখন সদস্য দেশ কটি? প্রথম প্রশ্ন ছিল প্রতিষ্ঠা সদস্য দেশ ৫টি, কিন্তু বর্তমানে সদস্য দেশ হচ্ছে ১২টি। আর এখানে দেখেন ইউএন এজেন্সিস এর সঙ্গে এটা নিবন্ধিত হয়েছে 1962 তে, প্রতিষ্ঠার ঠিক ২ বছর পর। ওপেক প্লাস, ওপেক প্লাস নামক যেই এজেন্সিটি আছে বা অর্গানাইজেশনটি আছে, যেটি ২০১৬ সালে প্রতিষ্ঠিত, এটা কিন্তু নন ওপেক দেশগুলোর সঙ্গে সহযোগিতাও কিন্তু ওপেক করে থাকে। আবার দেখেন কোভিড-১৯ এর সময় যখন আমরা দেখেছি বৈশ্বিক বাজারটা মারাত্মকভাবে অস্থিতিশীল হয়ে উঠেছিল, তখন কিন্তু ওপেকের একটা বড় রোল ছিল। ঠিক আছে? তো এই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। এখন বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকার পয়েন্ট অফ ভিউ থেকে একটা ইনডেক্স এখানে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়েল আউটলুক 2025। এই আউটলুকে বলছে ২০৫০ সালে তেলের চাহিদা ১২৩ মিলিয়ন ব্যারেল পার ডে হবে। চিন্তা করুন। এমন একটা দিন আসছে যখন আমাদের হিউজ পরিমাণ তেল ভবিষ্যতে প্রয়োজন হবে। তো এই বাস্তবতায় বৈশ্বিক তেলের সরবরাহ বা পেট্রোলিয়াম প্রোডাক্টস এর সরবরাহ নিশ্চিতকারী যে অর্গানাইজেশনটি আছে, সেই অর্গানাইজেশনের রোলটাকে নিয়ে আমাদেরকে আবার রিথট দেওয়া প্রয়োজন আছে। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে অবশ্যই ওপেক অনেক বেশি আলোচনার দাবি রাখে। আরো বিস্তারিত পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করব ওপেকের যে ওয়েবসাইটটি আছে, সেই অরিজিনাল ওয়েবসাইটটি গো থ্রু করা। এখানে তাদের যে স্ট্যাটিউট আছে, বিশেষ করে অর্গানাইজেশনটি প্রতিষ্ঠার সময় তাদের অনেক ডকুমেন্টস, আর্টিকেলস আছে, সেগুলো একটু রিড আউট করা। ওয়েবসাইটে এখন বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিশেষ করে তারা যে 65 ইয়ার্স ক্রস করেছে, এই উপলক্ষে অনেক আর্টিকেলও পাবলিশ করেছে। সেগুলো সম্ভব হলে ২-১টা একটু গো থ্রু করে যাওয়া। বিসিএস ভাইবা প্রার্থী যারা আছেন বিশেষ করে এবং লিখিত প্রার্থী, তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বেসিক তথ্যগুলো প্রিলি প্রার্থীরা খুব মনোযোগ দিয়ে পড়ে রাখবেন তথ্যগুলো। আমরা দেখেছি বাংলাদেশে সম্প্রতি একজন প্রধান বিচারপতি নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো প্রতিবারই দেখা যায় যে বিচারপতি সম্পর্কিত অনেকগুলো প্রশ্ন কিন্তু প্রিলি পরীক্ষায় এসে থাকে সিভিল সার্ভিস এবং এর বাইরের বিভিন্ন চাকরির পরীক্ষায়। তো আমরা একটু দেখার চেষ্টা করি। বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী এবং এর আগে যিনি বিচারপতি ছিলেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি তিনি হচ্ছেন বাংলাদেশের বর্তমানে ২৬তম প্রধান বিচারপতি। প্রশ্ন হতে পারে প্রধান বিচারপতির নিয়োগ হয় সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুযায়ী? তো রিটেন প্রার্থী যারা আছেন, ভাইবা যারা প্রার্থী যারা আছেন, তাদের জন্য খুব প্রিসাইজলি আমাদের মনে রাখতে হবে সংবিধানের ৯৫ এর ১ অনুচ্ছেদ অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে কিন্তু নিয়োগ প্রদান করেছেন। এই তথ্যটা আমাদের মনে রাখতে হবে। শপথ গ্রহণ করেছেন তিনি ২৮ ডিসেম্বর, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর দেখেন তার মেয়াদ তিনি পালন করবেন ১৮ই মে ২০২৮ সাল পর্যন্ত এবং বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি, এটাও প্রাসঙ্গিকভাবে অনেক সময় জিজ্ঞেস করা হয়। সো আপনারা নিশ্চয়ই জানেন আবু সাদাত মোহাম্মদ সায়েম ছিলেন বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি। বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি এবং ভৌগোলিক বাস্তবতা। বাংলাদেশ বর্তমানে বিশেষ করে ঢাকা শহরের কথা বললে সারা যে শহরটি আছে ঢাকা শহরটিতে হাজার হাজার নাজুক বিল্ডিং রয়েছে। এর পাশাপাশি সম্প্রতি ঘটে যাওয়া যে ভূমিকম্পটি, এটি আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমরা কি পরিমাণ নাজুক। এই স্বল্পমাত্রার একটি ভূমিকম্পও সারা দেশের বিল্ডিংগুলোকে যেভাবে নাড়িয়ে দিয়েছে, তো বলাই যায় যদি একটু বড় মাত্রার কোনো ভূমিকম্প হয় তাহলে বড় ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই দুর্যোগের এই প্রেক্ষাপট থেকে সিভিল সার্ভিস সহ অন্য সকল চাকুরির পরীক্ষায় কিছু প্রাসঙ্গিক প্রশ্ন এসে থাকে। বিশেষ করে ভূমিকম্পের বিভিন্ন স্কেল এবং সেটি পরিমাপ করার জন্য যে ওয়েগুলো ব্যবহার করা হয় এবং এর সঙ্গে জড়িত বিশেষ করে ফল্ট লাইনগুলো কোথায় কোথায় অবস্থিত, রিলেভেন্ট আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু সামনে চলে আসে। আমরা একটু দেখার চেষ্টা করব সেই তথ্যগুলো। দেখেন, সাম্প্রতিক অভিজ্ঞতার পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা বলি, লাস্ট ভূমিকম্পটি হয়েছে ২১ নভেম্বর ২০২৫ তারিখে। এর উৎপত্তি ছিল মাধবদী, নরসিংদী, যেটি ঢাকার একদম কাছে এবং এর মাত্রাটা ছিল 5.5 ইউএসজিএস এর
অ্যাকর্ডিং টু দেয়ার রেফারেন্স, এবং 5.7 হচ্ছে বিএমডির রেফারেন্স অনুযায়ী। তো এটার ডেপথ কত ছিল? ভূমিকম্পের যে কেন্দ্রস্থল তার গভীরতা ছিল কিন্তু 10 কিলোমিটার গভীর থেকে এটা অরিজিনেট করেছে। প্রভাবটা পড়েছে সারা দেশে 7 কোটির বেশি মানুষ আসলে এই ভূমিকম্পনটা অনুভব করেছেন, এবং বেশ অনেকগুলো মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। তো এই পয়েন্ট অফ ভিউ থেকে যারা আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছেন বা এই ধরনের রিলেভেন্ট সাবজেক্টের সঙ্গে জড়িত আছেন, তাদেরকে প্রশ্ন করা হতে পারে যে ভূমিকম্পের এই ভালনারেবিলিটিটা, এটাকে অ্যাড্রেস করার জন্য আপনারা কি ইনিশিয়েটিভ নিতে পারেন। তো প্রসঙ্গের বা উত্তরের প্রেক্ষাপট থেকে ন্যাশনাল বিল্ডিং কোড, রেট্রোফিটিং এবং একই সাথে লিকুইফেকশনের মতো যে টার্মগুলো আছে, এগুলো নিয়ে একটু গভীর স্টাডি করার প্রয়োজন রয়েছে। তো আপনারা যারা ভাইবা প্রার্থী আছেন, তারা ডেফিনিটলি এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখবেন। বাংলাদেশের অবস্থান কেন আমরা নাজুক যদি আমরা বলি, অবস্থানগত দিক থেকে ৩টা অ্যাক্টিভ প্লেটের মাঝখানে কিন্তু বাংলাদেশ অবস্থিত। টেকটনিক প্লেট যেটাকে আমরা বলি। উত্তরে আছে ইউরেশিয়ান প্লেট, পূর্বে হচ্ছে বার্মা বা মিয়ানমার সাবপ্লেট, এবং দেখেন ইন্ডিয়ান প্লেট, এগুলোর মধ্যে কিন্তু আমরা অবস্থিত। তো ঝুঁকিটা হচ্ছে, যেহেতু পলি পড়ছে, পলি পড়ার ফলশ্রুতিতে ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, এবং ডাউকি ফল্ট এবং সুন্দা ট্রেঞ্চ, এগুলোর কিন্তু ইম্প্যাক্ট রয়েছে আমাদের নাজুকতাটা বেশি তৈরি হওয়ার পেছনে। এ পর্যায়ে আমরা দেখব ভূমিকম্পের পরিমাপ পদ্ধতি এবং ভূমিকম্প সম্পর্কিত যে সায়েন্সটা আছে সেই সম্পর্কিত বিশেষ কিছু তথ্যাদি। প্রথমেই দেখেন সিডিএমপি বা কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, তাদের রেফারেন্সের কিছু ডেটা। উচ্চ ঝুঁকি অঞ্চল হচ্ছে বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাঙামাটি এবং বান্দরবান। আর মিডিয়াম রেঞ্জের মধ্যে আছে ঢাকা, কুমিল্লা এবং ফরিদপুর। কিন্তু মিডিয়াম রেঞ্জে হলেও ঢাকার মধ্যে যে অবকাঠামো আছে তার নাজুকতার কারণে হতাহতের ঘটনা বেশি হয়তো ঢাকায়ই ঘটবে। তো এই জন্য আমাদের অবশ্যই অনেক বেশি প্রস্তুত থাকতে হবে। দেখুন, সিসমিক গ্যাপের কারণে ভবিষ্যতে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। আর প্রধান ফল্ট লাইনগুলো আমরা অলরেডি বলেছি, ডাউকি, মধুপুর, চট্টগ্রাম আরাকান এবং মেঘনা ফল্ট। এই ফল্টগুলো আমরা একটু মনে রাখবো। সায়েন্স পয়েন্ট অফ ভিউ থেকে আর্থকুয়েকে কিভাবে অ্যাসেস করা হয়, আমরা প্রথমে দেখতে পাচ্ছি রিক্টার স্কেল দিয়ে। রিক্টার স্কেল যেটা আসলে মাত্রাটা পরিমাপ করে, ঠিক আছে? আবার মার্সেল স্কেল যেটা আসলে ক্ষয়ক্ষতি এবং প্রভাব পরিমাপ করে। আর মূল পার্থক্যটা রিক্টার এবং মার্সেলের মধ্যে হচ্ছে, রিক্টারের শক্তিটা অ্যাসেস করা হয়, মার্সেলিতে প্রভাবটা, মানে পর্যবেক্ষণের পর সেটা কিন্তু অবজার্ভ করা হয়। চীন এবং তাইওয়ান সম্পর্ক। রিসেন্টলি বেশ কিছু ঘটনার কারণে চীন এবং তাইওয়ানের মধ্যে যে সম্পর্কটি আছে এটি আবারও আলোচনায় এসেছে। বিশেষ করে ওয়ান চায়না পলিসি এবং ওয়ান চায়না প্রিন্সিপাল, এই দুটো টার্ম নিয়ে অনেক বিতর্ক হয়। তো আমরা এর কারণ এবং বর্তমান প্রেক্ষাপটের আলোকে কি কি বিষয় জানতে হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যদি দেখি, 1949 সালে যখন চীনে সিভিল ওয়ার হলো, এরপরে দেখেন মূল ভূখণ্ডে পিআরসি প্রতিষ্ঠিত হয়েছিল। পিআরসি মানে হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না, এটা প্রতিষ্ঠিত হয়। আরওসি নামে আরেকটা প্রতিষ্ঠা হলো, রিপাবলিক অফ চায়না। এই গভর্নমেন্টটা তারা তখন তাইওয়ানে আশ্রয় নিয়েছিল, তাইওয়ানে, চায়না থেকে ডিটাচড একটা রিজিয়নে। তখন এই দুটা পক্ষই কিন্তু চীনকে আসলে তাদের বৈধ প্রতিনিধি বলে দাবি করে। এই যে পিআরসি এবং আরওসি, এই দুটো প্রতিষ্ঠান বা দুটো প্ল্যাটফর্মই চীন যে রাষ্ট্রটা বা এই দেশটার আসলে বৈধ প্রতিনিধি হিসেবে তারা নিজেদেরকে দাবি করে থাকে। কিন্তু লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, জাতিসংঘের একটি রেজলিউশন আছে, সেটি হচ্ছে ইউএনজিএ রেজলিউশন 2758, 758, যেটি 1971 সালের একটি রেজলিউশন। এখানে বলা হয়েছে পিপলস রিপাবলিক অফ চায়না যে গভর্নমেন্টটি আছে, সেই সরকারটি কেবলমাত্র চীনের বৈধ প্রতিনিধি, জাতিসংঘে তারা বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃত হয়েছে। তাইওয়ান কিন্তু ইউএন এর কোনো সদস্য নয়, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর আবার বলা হচ্ছে অধিকাংশ রাষ্ট্র ওয়ান চায়না পলিসি অনুসরণ করে, ঠিক আছে, এবং পিআরসি কে তারা স্বীকৃতি দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ওয়ান চায়না প্রিন্সিপাল আর পলিসি, এই দুটোর মধ্যে পার্থক্যটা আসলে কি? আমরা সেই জায়গাটায় যাব। তার আগে যদি রাজনৈতিক বাস্তবতাটা একটু আলোচনা করি, দেখেন এখন তাইওয়ান অ্যাজ এ রিজিয়ন, এটা কিন্তু নিজেরা একটা আলাদা সত্তা, নিজেদেরকে আলাদা সত্তা হিসেবে দাবি করে। বিশেষ করে ডি ফ্যাক্টো সেলফ গভর্নিং একটা এন্টিটি তারা। ডি ফ্যাক্টো এবং ডি জুর এই টার্মগুলো আপনারা জেনে নেবেন। ডি ফ্যাক্টো এবং ডি জুর,
এই টার্ম দুইটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। দেখেন, তাইওয়ানের নিজস্ব গভর্নমেন্ট আছে, তাদের অ্যাসেম্বলি আছে, তাদের আলাদা বিচার ব্যবস্থা আছে, তাদের আলাদা সশস্ত্র বাহিনীও আছে। এখন প্রশ্ন হচ্ছে, দুটোই যদি এক হয় তাহলে তাইওয়ানের আলাদা করে এত জিনিস কিভাবে থাকে? পরে দেখেন, পিপলস রিপাবলিক অফ চায়না তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তাইওয়ান আনুষ্ঠানিক স্বাধীনতাটা তারা ঘোষণা করে নাই। এই জন্য একটা বড় ডিবেট তৈরি হয়েছে। সো ডিবেটের প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। এখন দেখেন, বারবার আমরা দেখছি রিসেন্টলি যে কারণে আবার আলোচনা এসছে, সেটা হচ্ছে তাইওয়ানে যে সামরিক মহড়া এবং আকাশসীমা লঙ্ঘন করেছে পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না, এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা তাদের সঙ্গে তাইওয়ানের নিরাপত্তা এবং প্রযুক্তিগত সহায়তা কিন্তু বিরাজমান আছে। এতে কিন্তু বারবারই চায়না বিভিন্ন রকম প্রভাব বা বিভিন্ন রকম মতামত প্রদান করে থাকে। সেমিকন্ডাক্টর এবং ভূকৌশলগত গুরুত্ব আছে। সেমিকন্ডাক্টর প্রডিউসিং কান্ট্রির মধ্যে বা রিজিয়নের মধ্যে অন্যতম একটি হচ্ছে তাইওয়ান। এখন আমরা যেটা বলছিলাম যে ওয়ান চায়না পলিসি এবং ওয়ান চায়না প্রিন্সিপাল, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? প্রথম পার্থক্য হচ্ছে, প্রিন্সিপাল যখন আমরা বলবো এই টার্মটা, তখন এটা কিন্তু চীনের অবস্থান। প্রিন্সিপাল, ওয়ান চায়না প্রিন্সিপাল হচ্ছে চীনের স্ট্যান্স। চীন মনে করে, তারা বিশ্বাস করে ওয়ান চায়না প্রিন্সিপালে, যেখানে তারা বলে তাইওয়ান হচ্ছে চীনের অবিচ্ছেদ্য অংশ। আবার যখন পলিসি বলছি আমরা, পলিসিতে জিনিসটা অনেকটা ফ্লেক্সিবল। কিভাবে ফ্লেক্সিবল? দেখেন, এই পলিসি যেহেতু অন্যান্য দেশ তারা এই স্ট্যান্সটা নিয়েছে, তারা বলছে পিআরসি কে একমাত্র চীন হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে তাইওয়ানের সঙ্গে অনানুষ্ঠানিক সম্পর্ক আছে। তাইওয়ানকে তারা হচ্ছে চীনের অংশই মনে করে, মনে করার পরেও তাইওয়ানের সঙ্গে আলাদা সম্পর্ক তারা রাখে। ঠিক আছে? এই জন্য জিনিসটা জটিল হয়ে গেছে। তারপর দেখেন, ইভেন্ট রেজলিউশন, আইনগত অবস্থান এবং বাস্তব প্রয়োগ। তো এই যে রেজলিউশনটা 2758 ইউএনজিএ রেজলিউশন, এতে চীন প্রতিনিধি হিসেবে পিপলস রিপাবলিক অফ চায়নাকে স্বীকৃতি দিয়েছে, আর তাইওয়ান যেটা রিপাবলিক অফ চায়না আরওসি, এটার প্রতিনিধি বাতিল করেছে, এবং পিআরসি কে জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী আসন দিয়েছে। তো যত কিছুই হোক, তাইওয়ান অনেক বেশি প্রাসঙ্গিক তাদের সেমিকন্ডাক্টর প্রোডাকশনের জন্য, এবং প্রতিনিয়ত কিছুদিন পরপরই দেখা যায় যে এই জায়গাটায় একটা উত্তেজনা তৈরি হয়, চায়না ভার্সেস তাইওয়ান। সো এই প্রেক্ষাপটে আমাদেরকে আরো বেশি আপডেটেড থাকতে হবে। প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে, আর রিসেন্ট কোনো ইমপ্রুভমেন্ট হলে, কোনো ডেভেলপমেন্ট হলে, সেটার দিকে একটু গভীরভাবে মনোযোগ স্থাপন করতে হবে। আর রিটেন পরীক্ষায় চীন তাইওয়ান সম্পর্ক নিয়ে কথা বলতে গেলে ইউএনজি এর রেজলিউশনটা নিয়ে আসতে হবে, প্রিন্সিপাল পলিসি ডিবেটটা নিয়ে আসতে হবে, ভূকৌশলগত গুরুত্ব, সেমিকন্ডাক্টর প্রোডাকশন, এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসে আলোচনাটা আসলে করতে হবে। নির্বাচন কমিশন ও নির্বাচন পরিচালনা, আমরা যখন কথা বলছি তখন দেখুন, নির্বাচন কমিশন বাংলাদেশের নির্বাচন পরিচালনা করে থাকে। তো এই পরিচালনার আইনগত ভিত্তি প্রতিষ্ঠার পেছনে আমাদের যে মহান সংবিধান আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এই সংবিধানের বেশ কতগুলো আর্টিকেল অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। তো আজকের এই আলোচনাটাতে আমরা দেখার চেষ্টা করব, সম্প্রতি যেহেতু তফসিল ঘোষিত হয়েছে, নির্বাচনের মনোনয়ন প্রদান সংক্রান্ত কার্যক্রম চলছে, শীঘ্রই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। তো এই বর্তমান প্রেক্ষাপটে আমরা নির্বাচন সম্পর্কিত সবগুলো আর্টিকেল, যেগুলো যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করছি। প্রথমে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ 118। এখানে বলা হয়েছে নির্বাচন কমিশনের গঠন নিয়ে, কিভাবে কমিশনটা গঠিত হবে। একজন প্রধান নির্বাচন কমিশনার থাকবেন, চিফ ইলেকশন কমিশনার সিইসি, এবং অন্যান্য কমিশনার, ইলেকশন কমিশনার, তাদের সমন্বয়ে কমিশনটা গঠিত হবে, প্রথম কথা। এবং তারা নিয়োগপ্রাপ্ত হবেন রাষ্ট্রপতি কর্তৃক। 119 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে এই নির্বাচন কমিশনের আসলে ক্ষমতা এবং দায়িত্বটা কি হবে, তারা কি কি করতে পারবেন, তাদের কি কি করতে হবে। সাংবিধানিকভাবে কিছু রেসপন্সিবিলিটিস এবং পাওয়ার দেওয়া হয়েছে। প্রথমত, জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা, এবং একই সঙ্গে ভোটার তালিকা প্রস্তুত এবং সংশোধন, নির্বাচনটাকে অবাধ এবং সুষ্ঠু করা। রাষ্ট্রপতির নির্বাচনও কিন্তু করে থাকে, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনুচ্ছেদ 120-এ বলা হয়েছে নির্বাচন কমিশনটা হবে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হবে। কমিশন দায়িত্ব পালনে স্বাধীন থাকবে এবং নির্বাহী বিভাগের কোনো ধরনের হস্তক্ষেপ এখানে হবে না। 118, 19 এবং 20 দেখলাম আমরা। 21 নম্বর যে অনুচ্ছেদ, সেখানে বলা হচ্ছে নির্বাচন কমিশন তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য তাদের অবশ্যই অনেক কর্মচারীর প্রয়োজন হবে। তো সেই সব কর্মচারী
তাদের নিয়োগ এবং নিয়ন্ত্রণ এই দুটো হবে 121 নম্বর অনুচ্ছেদ দিয়ে, এবং প্রশাসনিক স্বয়ংসম্পূর্ণতা নিশ্চিত করবে। 23-এ বলা হয়েছে সংসদ নির্বাচন সময়সীমা। দেখুন, সংসদের মেয়াদ শেষের পূর্ববর্তী 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, অথবা সংসদ ভেঙে যাওয়ার 90 দিনের মধ্যে ইলেকশন কন্ডাক্ট করতে হবে। এই দুটো জিনিস আমাদের মধ্যে মনে রাখতে হবে, পূর্ববর্তী 90 দিন এবং পরবর্তী 90 দিন, এই দুটোর মধ্যে ইলেকশন কন্ডাক্ট করতে হবে। 126-এ বলা হয়েছে, এটা ভাইভাতে অনেক বেশি প্রশ্ন করে, যে ইলেকশন কমিশনকে বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেশন তারা যে সাপোর্ট দিতে বাধ্য থাকবে এই সম্পর্কিত আর্টিকেল কোনটি? আপনার সহজ উত্তর হবে 126 নম্বর অনুচ্ছেদ। আমরা দেখতে পাই কোনো একটি জেলায় রিটার্নিং কর্মকর্তা হিসেবে যিনি দায়িত্ব পালন করেন তিনি হচ্ছেন জেলা প্রশাসক, এবং উপজেলা নির্বাহী অফিসার যারা আছেন তারা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে কার্যক্রম পরিচালনা করে থাকেন। সো এই যে এই বিষয়টাকে এক্সপ্লেইন করার জন্য ব্যবহৃত আর্টিকেল হচ্ছে 126 নম্বর আর্টিকেল। এখানে কি বলা হয়েছে? প্রত্যেকটা এক্সিকিউটিভ বডি, বিশেষ করে অন্যান্য অনেক অফিসারও কিন্তু ইলেকশনের সময় কাজ করে, তো তাদের কাজটা সাংবিধানিকভাবে কিন্তু স্বীকৃত। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কর্মচারীদের কমিশনের নির্দেশ মানা সাংবিধানিক বাধ্যবাধকতা। আপনাকে মানতেই হবে। যদি গভর্নমেন্ট অর্ডার দেয় ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি মেইনটেইন দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য ডিউটি, তাহলে আপনাকে এটা করতে হবে। এটি নির্বাচন কমিশনের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করে থাকে। 126 খুব প্রাসঙ্গিক একটি আর্টিকেল, এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। সংবিধান এবং ভোটাধিকার, মৌলিক কাঠামো, এই হেডিং দিয়ে এই স্লাইডটি যে দেখতে পাচ্ছেন, এটার একমাত্র বেসিস হচ্ছে একটা সিম্পল প্রশ্ন, এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে কেন নির্বাচন হতে হবে, নির্বাচন কেন আমরা অ্যাভয়েড করতে পারবো না, এর যে লিগ্যাল বেসিসটা বা কনস্টিটিউশনাল বেসিসটা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম কথা, সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এখানে বলা হয়েছে যেহেতু আমরা যারা কমনার্স আছি, সাধারণ নাগরিক আছি এই রাষ্ট্রের, আমাদের হাতেই সকল ক্ষমতা, তো সব নাগরিক তো আর আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, তাই না? তো এর জন্য রাষ্ট্রের ব্যবস্থা আছে। আমরা ওয়ান বাই ওয়ান আর্টিকেলগুলো দেখব। অনুচ্ছেদ 7, সংবিধানের সর্বোচ্চতা, বা এখানে বলা হয়েছে সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এই আইনের মাধ্যমে নির্বাচন সহ সব রাষ্ট্রীয় ক্ষমতা সংবিধানের অধীনে কিন্তু পরিচালিত হবে, এবং জনগণ যে ক্ষমতাটা ভোগ করবে, মানে তাদের যে সকল ক্ষমতা জনগণের হাতে, এটা হচ্ছে আমাদের প্রথম রেফারেন্স আর্টিকেল। দ্বিতীয়ত, অনুচ্ছেদ 11, গণতন্ত্র এবং নির্বাচন। 11তে বলা হয়েছে গণতন্ত্রের কথা, ঠিক আছে, গণতন্ত্রের কথা। বাংলাদেশ যেহেতু একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এবং নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করতে হবে। গণতন্ত্রের প্রসেসটা এরকম যে আসলে সাধারণ জনগণ তাদের সংসদীয় যে আসনটি আছে, এলাকাটি আছে, সেই এলাকায় ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করার জন্য একজনকে নির্বাচন করবে, নির্বাচন করে তাকে সংসদে পাঠাবে। তো এর সঙ্গে প্রাসঙ্গিক আর্টিকেল হলো 11। অনুচ্ছেদ 65, এখানে বলা হয়েছে জাতীয় সংসদের কথা, জাতীয় সংসদের প্রতিষ্ঠার কথা। তো দেখুন, যেহেতু আমাদের সংসদ প্রতিষ্ঠা করতে হবে, সংসদ কিভাবে প্রতিষ্ঠিত হবে? প্রতিষ্ঠিত হবে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। তো আমরা 3টা আর্টিকেল পেয়ে গেলাম এখানে, ঠিক আছে। সংসদ নির্বাচনই জনগণের সার্বভৌমত্ব প্রকাশের প্রধান মাধ্যম। অনুচ্ছেদ 66, যেখানে বলা হয়েছে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে। আমরা এগুলো অবশ্যই জানি যে তাকে আসলে 25 বছর বয়স হতে হবে, বাংলাদেশের নাগরিকত্ব হতে হবে, সে হচ্ছে কোর্ট কর্তৃক তাকে হচ্ছে দেউলিয়া ঘোষণাকৃত হওয়া থাকতে পারবে না, অথবা বিভিন্ন অপরাধ আছে সেই অপরাধগুলো তিনি করতে পারবেন না, এগুলো নিয়ে কিন্তু স্পেসিফিক ইনস্ট্রাকশন রয়েছে। অনুচ্ছেদ 122-এ বলা হয়েছে ভোটাধিকার নিয়ে। প্রত্যেক নাগরিকের ভোটাধিকারটাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে সংবিধানে। সো আপনার যখন ভোটের অধিকার আছে, তার মানে অবশ্যই আপনাকে ইলেকশন হতে হবে রাষ্ট্রে। তো নির্বাচন সম্পর্কিত যদি আমরা ফাউন্ডেশনস বলি, এই আর্টিকেলগুলো আমরা আলোচনায় অবশ্যই নিয়ে আসতে পারি। সো ইউ হ্যাভ দ্য ভোটিং রাইট, ইউ হ্যাভ দ্য রাইট টু চুজ ইউর রিপ্রেজেন্টেশন ফর দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি। তো আমরা অবশ্যই খুব যত্নের সঙ্গে আমাদের যে পরবর্তী ইলেকশন আছে খুব সুচিন্তিতভাবে সেই ভোটিং রাইটটা অ্যাপ্লাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, বলা হয়ে থাকে নির্বাচন কমিশনের বাইবেল স্বরূপ এই আইনটি। এই আদেশটি হচ্ছে রাষ্ট্রপতির একটি আদেশ, 1972 সালে প্রদানকৃত একটি আদেশ। বিসিএস ভাইবা বোর্ডে বিশেষ করে
ফ্রিকুয়েন্টলি প্রশ্ন করা যে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আরপিও সম্পর্কিত। আরপিও কি? আরপিও কত সালে হয়? এর পূর্ণরূপ কি? এর বাংলা কি? তো আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আরপিও এর মানে হচ্ছে দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার 1972, 1972 সালের রাষ্ট্রপতির একটি আদেশ। এই আদেশের উদ্দেশ্য হচ্ছে নির্বাচনকালীন সময়ে বা নির্বাচনের যে প্রক্রিয়াটা কিভাবে হবে, এবং কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা এখানে এনেছি। বিশেষ করে প্রার্থী সংক্রান্ত কিছু বিধিবিধান আছে। প্রার্থী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতা, মনোনয়ন দাখিল, যাচাই এবং প্রত্যাহার, হলফনামা, তথ্য প্রকাশ ইত্যাদি সংক্রান্ত বিধান কিন্তু আরপিওতে আছে। নির্বাচনী ব্যয়, কত ব্যয় করতে পারবেন, আচরণটা কেমন করতে হবে, প্রচারণার সময় কি করতে পারবে, কি করতে পারবে না, ঠিক আছে? ব্যয়ের সীমা নির্ধারণ, সরকারি সুবিধার অপব্যবহার করা যাবে না, আচরণ বিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার শাস্তি কি হবে, এগুলো নিয়ে আরপিওতে বলা আছে। নির্বাচনী প্রসেসের মধ্যে ভোট কেন্দ্র, ব্যালট এবং ইলেকট্রনিক ভোটিং মেশিনের যে ব্যবস্থাপনা, এবং বর্তমানে এবছর আমরা যে পোস্টাল ভোট কনসেপ্টটা দেখতে পাচ্ছি, সেটার জন্যও কিন্তু সংশোধনীয় আনা হয়েছে। ঠিক আছে? এরপর রিটার্নিং অফিসারের কথা বললাম, প্রিজাইডিং অফিসার, তাদের দায়িত্ব কর্তব্য, এগুলো নিয়ে কিন্তু আরপিওতে বলা আছে। ফলাফল ঘোষণা এবং গ্যাজেট প্রকাশ, আর নির্বাচনী অপরাধ করলে সেই অপরাধের শাস্তি কি হবে, প্রতিটা জিনিস নিয়ে সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে এটি দেয়া আছে। তো আপনারা যারা সিভিল সার্ভিসের প্রার্থী আছেন, প্রিলি, রিটেন বা ভাইবা, প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি হচ্ছে এই অর্ডারটি ডাউনলোড করে একটু একবার চোখ বুলিয়ে নেন। এর কতগুলো চ্যাপ্টার আছে, অনুচ্ছেদ কতগুলো আছে, সর্বশেষ সংশোধনী কবে, কিসের উপর সেই সংশোধনী ছিল, এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিলে আপনাদের যে প্রক্রিয়াটি আছে সিভিল সার্ভিসের, প্রতিটি স্টেপে আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। পোস্টাল ভোট। আচ্ছা, পোস্টাল ভোট এটা হচ্ছে একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখেছি, যদি আপনারা নির্বাচন কমিশনের ওয়েবসাইটটি একটু সার্চ করেন, তাহলে দেখবেন পোস্টাল ভোট সংক্রান্ত বিস্তারিত ইনস্ট্রাকশন এখানে দেয়া আছে। কেন এটা প্রাসঙ্গিক, এর ব্যাখ্যায় আমরা বলতে পারি যে সম্প্রতি যে আরপিওতে কিছু পরিবর্তন আনা হয়েছে, এই পরিবর্তনের প্রেক্ষাপটে এই জিনিসটা আসছে। কেন এটা প্রয়োজন ছিল? কারণ প্রয়োজন ছিল ডাক যুগে, এবং যেখানে ভোটার সরাসরি কেন্দ্রে না গিয়ে ভোট দিতে পারবে। আমাদের অনেক নাগরিক আছেন দেশের বাইরে, যারা দেশের বাইরে থেকে তাদের ভোটিং রাইটটাকে আসলে অ্যাপ্লাই করতে চান। অনেকেই আছে মানে এখন জেলে আছে, ঠিক আছে? আবার অনেকের রাষ্ট্রীয় দায়িত্বে, সরকারি কর্মকর্তা যারা যারা আছে, কর্মচারী যারা আছে, তাদের রাষ্ট্রীয় দায়িত্বে বিভিন্ন জায়গায় অ্যাপয়েন্টেড। তাদেরকে নির্দিষ্ট যে ভোট কেন্দ্র আছে, তাদের যে কনস্টিটিউয়েন্সি, সেখানে গিয়ে তাদের ভোট দেওয়ার সুযোগ থাকে না। তো তাদেরকে ওই সুবিধাটা দেওয়ার জন্য আসলে এই পোস্টাল ভোটের কনসেপ্টটা আনা হয়েছে। দেখেন, এতে কি করতে হবে বা কি করবে নির্বাচন কর্তৃপক্ষ, বিশেষ করে ইলেকশন কমিশন, যোগ্য ভোটার যারা, মানে পোস্টাল ভোট দেওয়ার জন্য যোগ্য যারা, তাদের জন্য ব্যালট পেপারটা ডাকযোগে পাঠাবে। এরপর ভোটাররা ব্যালট পূরণ করে নির্দিষ্ট সময়ের আগে ডাকের মাধ্যমে তা ফেরত পাঠান। এটি নির্বাচনের দিনে সরাসরি ভোটদানের একটি বিপরীত পদ্ধতি। সাধারণত আমরা ভোট দিই সরাসরি ভোট কেন্দ্রে গিয়ে, কিন্তু এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট। ইলেকশনে ইনক্লুশনটা বাড়াতে, মানে ভোটারের টার্ন আউটটা বাড়ানোর জন্য এই কনসেপ্টটিকে অ্যাপ্লাই করা হয়েছে। এর জন্য রাষ্ট্র কি করেছে? সরকার গত 18 নভেম্বর 2025-এ পোস্টাল ভোট বিডি নামে একটা অ্যাপ চালু করেছে। এই অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করে 140টি দেশের প্রবাসীরা অনলাইনে ডাকযোগে ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ঠিক আছে? সো আমাদের তো প্রায় 1.5 কোটি বেশি প্রবাসী আছে। তাদেরকে কেন্দ্র করেই কিন্তু এই ইনিশিয়েটিভটা গ্রহণ করা হয়েছে। এখানে দুটি পদ্ধতির কথা আমরা আলোচনা করতে পারি। একটি হচ্ছে ইন কান্ট্রি পোস্টাল ভোটিং বা আইসিভিপি, অন্যটি হচ্ছে ওসিভি, যেটি হচ্ছে আউট অফ কান্ট্রি ভোটিং। তো আমরা যারা বললাম যে যারা প্রবাসী তাদের জন্য ওসিভি, এবং যারা দেশের ভেতরে আছেন বিশেষ কোনো কারণে তারা হচ্ছে ইলেকশনে ভোট দিতে পারছেন না, স্পেসিফিক কয়েকটা কারণে, তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ভোটিংটা ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই কনসেপ্টটা সম্পর্কে আমাদের অবশ্যই আপডেটেড থাকতে হবে, কারণ এখন যাদের ভাইবা চলছে তাদেরকে ফ্রিকোয়েন্টলি কিন্তু এই কোয়েশ্চেনটা করা হচ্ছে। ইয়েমেন সংকট। ইয়েমেনে আমরা কিছুদিন আগে দেখলাম বিচ্ছিন্নতাবাদী যারা আছে তাদের বেশ কিছু কার্যক্রমের জন্য এই দেশটি আবারও অনেক বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো এই বাস্তবতায় আমরা দেখার চেষ্টা করব এই সংকটের পেছনে কারা আসলে অ্যাক্টিভ রোল প্লে করেছে এবং এর ফলাফল কি ঘটেছে, সেটা একটু আমাদের আপডেটেড থাকতে হবে। প্রথমেই দেখি, ইয়েমেন দেশটি হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা কৌশলগত দেশ, স্ট্র্যাটেজিক কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাবেল মানদেব যে প্রণালীটি আছে, স্ট্রেট মানে প্রণালী,
সেই প্রণালীটির নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইয়েমেন। তো ইয়েমেন ২ টি রাষ্ট্র ছিল। তারা একীভূত হয়েছে ১৯৯০ সালে। উত্তর ইয়েমেন এবং দক্ষিণ ইয়েমেন। এবং একীভূত হওয়ার পর থেকে কিন্তু আসলে ঝামেলাগুলো সৃষ্টি হয়েছে। ক্ষমতা এবং রিসোর্সেস এই দুটো জিনিসের বন্টন কিভাবে হবে, কে কতটুকু পাবে কোন দেশ, এটা নিয়েই কনফ্লিক্টের শুরু। তো সেই শুরুর পর কারা আসলে গুরুত্বপূর্ণ হয়েছে দেখুন, ইয়েমেনের যে বিচ্ছিন্নতাবাদী বা সেপারেটিস্ট যারা আছে এদের মধ্যে অন্যতম হচ্ছে সাউদার্ন মুভমেন্ট বা হির্ক। তারা আসলে দক্ষিণ ইয়েমেনের স্বায়ত্তশাসন বা স্বাধীনতা দাবি করছে। ঠিক আছে? তারা রাজনৈতিকভাবে বঞ্চনার শিকার এবং অর্থনৈতিক বৈষম্যের শিকার বলে তারা দাবি করে। তারপরে হচ্ছে হুতি আন্দোলন। এটি মূলত উত্তর ইয়েমেন ভিত্তিক একটা শিয়া গোষ্ঠী। এই গোষ্ঠীও তাদের নিজস্ব কিছু ইস্যু আছে। দেখুন, তারা 14 তে এসে ইয়েমেনের রাজধানী সানা দখল করেছিল এবং সরকারের বিরুদ্ধে তারা সশস্ত্র বিদ্রোহ ঘোষণা করেছিল। তো এদের কারণে রাষ্ট্রীয় বেশ কিছু ফ্রেজাইলিটি তৈরি হয়েছে। কি সেগুলা? দেখেন, দেশটা কার্যত ভাগ হয়ে গেছে। একটা হয়েছে হুতি নিয়ন্ত্রণে, আরেকটি হচ্ছে এই যে এই পাশে আমরা দেখলাম সাউদার্ন মুভমেন্ট তাদের নিয়ন্ত্রণে। তো সরকার এবং মিত্রদের নিয়ন্ত্রিত এলাকা আছে, দক্ষিণের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল আছে, হুতি নিয়ন্ত্রিত অঞ্চল আছে। তো পার্ট হয়ে রাষ্ট্রটা খণ্ডিত ভাবে শাসিত হচ্ছে আসলে কার্যত। দেখেন, সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল বা এসটিসিও কিন্তু অনেক রিলেভেন্ট একটা এজেন্সির নাম বা একটা আন্দোলনের নাম আমরা যদি বলি। দক্ষিণ ইয়েমেনের যে প্রধান বিচ্ছিন্নতাবাদী শক্তি সেটা হচ্ছে এসটিসি, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। তো এরা আসলে ইউএই তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সাথে তাদের আসলে দ্বন্দ্ব রয়েছে। তো এই তথ্যগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আলাস্কা সম্প্রতি যুক্তরাষ্ট্রের এই একটি অঙ্গরাজ্য নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে। এই অঞ্চলটি শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ছিল না। এটা তারা ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে। তো এই প্রেক্ষাপটে আসলে বলা হয় যে বর্তমানে রাশিয়া বেশ আফসোসই আমরা করে এরকম বলতে পারি যে তারা কেন আসলে বিক্রি করে দিয়েছিল। তো এই বিভিন্ন প্রেক্ষাপটে বর্তমানে এই রিজিয়নটা গুরুত্বপূর্ণ হয়েছে। ম্যাপে যদি প্রথমেই দেখি, দেখুন রাশিয়ার একদম কাছে হচ্ছে আলাস্কা। এই অঞ্চলটা এই পাশে রাশিয়া, আলাস্কাটা আসলে রাশিয়ারই ছিল কিন্তু তারা আসলে বিক্রি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে। ভৌগোলিক অবস্থানের পয়েন্ট অফ ভিউ থেকে বলতে গেলে এটা হচ্ছে উত্তর-পশ্চিম উত্তর আমেরিকায় অবস্থিত এবং উত্তরে আছে আর্কটিক মহাসাগর, পশ্চিমে আছে বেরিং স্ট্রেইট বা বেরিং প্রণালী। এটা রাশিয়ার অনেক কাছে। আর পূর্বে আছে কানাডা। রাজধানী হচ্ছে জুনো স্পেলিংটা একটু মাথায় রাখতে পারেন। আর সবচেয়ে বড় শহর হচ্ছে অ্যাঙ্করেজ। আর স্পেশালটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য হচ্ছে আলাস্কা। এখন দেখুন, এখানে অনেকগুলো হিমবাহ আছে এবং তুন্দ্রা অঞ্চলে এটি অবস্থিত। পলিটিক্যালি যদি আমরা বলি, এটা যুক্তরাষ্ট্রের ৪৯তম অঙ্গরাজ্য এবং এটা ইনক্লুডেড হয়েছিল ১৯৫৯ সালে। আর ডেনমার্ক, যুক্তরাষ্ট্র যদি আমরা বলি, যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণে আছে এটি। তারপর স্থানীয় শাসনের পয়েন্ট অফ ভিউ থেকে অভ্যন্তরীণ প্রশাসন এবং স্বায়ত্তশাসন, এটার কাঠামোটা আসলে সীমিত। এবং আমরা যদি বলি যে বর্তমান প্রেক্ষাপটে এর অনেক রিসোর্সেস কিন্তু প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে যদি আলোচনা করি, এর প্রভাবে আসলে প্রতিনিয়ত বিভিন্ন স্থলজ যে এরিয়া সেগুলো অনাবৃত হচ্ছে এবং অনেক রিসোর্সের কিন্তু সম্ভাবনা এই অঞ্চলটিতে আছে। আলাস্কাতে কি পাওয়া যায় যার জন্য এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ? এর মধ্যে রেয়ার আর্থ এলিমেন্টের মধ্যে আছে তেল আছে, প্রাকৃতিক গ্যাস আছে, গোল্ড, তারপর সোনা, রূপা আছে, লোহা আছে, তামা আছে এবং বিভিন্ন খনিজের সম্ভাবনা কিন্তু এখানে আছে। এছাড়া যে এর ফরেস্ট অঞ্চলটা আছে বা ফিশেস আছে, এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৌশলগত পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাপটা আপনারা ড্রয়িং করার চেষ্টা করবেন। বিশেষ করে আলাস্কার অবস্থান সংক্রান্ত যে গ্লোবাল ম্যাপের যে পার্টটুকু, এই পার্টটুকু যদি আপনার নখদর্পণে থাকে তাহলে আপনি কৌশলগতভাবে গুরুত্বের পয়েন্ট অফ ভিউ থেকে যখন রিটেন পরীক্ষার উত্তর দেবেন, তখন কিন্তু আপনাদের এটা কাজে লাগবে। যেহেতু আর্কটিক যে রুটটা আছে, এই রুটের কাছে অবস্থিত, তাই আলাস্কা অঞ্চলটা ওদের নিয়ন্ত্রণে থাকায়, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকায় এই রুটের উপরও একটা ইম্পর্টেন্স কিন্তু প্রভাব কিন্তু থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের যে সামরিক এবং নিরাপত্তা নজরদারির একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে আলাস্কা। এছাড়া তাদের জ্বালানি নিরাপত্তা, খনিজ সম্পদ এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু রেখে থাকে। শান্তিরক্ষা কার্যক্রম জাতিসংঘের অন্যতম আলোচিত এবং গুরুত্বপূর্ণ কার্যক্রমের একটি। প্রশ্ন হতে পারে, একটি সার্বভৌম দেশের অভ্যন্তরে গিয়ে
জাতিসংঘ কিভাবে আসলে তাদের শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে, এই ব্লু হেলমেটস এখনো পর্যন্ত কি কি করেছে, এবং সর্বশেষ বাংলাদেশের শান্তিরক্ষী মিশনের কয়েকজন সদস্য নিহত হয়েছেন। এই বিভিন্ন প্রেক্ষাপটে শান্তিরক্ষী মিশন সম্পর্কিত আলোচনাটি আবারও প্রাসঙ্গিক হয়ে উঠেছে। তো আজকে আমরা দেখব শান্তিরক্ষী কার্যক্রমের লিগ্যালিটি কতটুকু, বা এর যদি কোনো প্রশ্ন হয় শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে জাতিসংঘের, তাহলে রিটেন পরীক্ষায় কিভাবে আমাদের জিনিসগুলো উপস্থাপন করতে হবে। আর দ্বিতীয়ত, শান্তিরক্ষা কার্যক্রম প্রতিষ্ঠার পেছনে জাতিসংঘ সনদের কোন কোন আর্টিকেলগুলো ইম্পর্টেন্ট, এবং আমাদের আসলে কোন তথ্যগুলো মনে রাখতে হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই যদি বলি, দেখেন, জাতিসংঘ সনদ বা ইউএন চার্টার যেটি আছে সেটি কিন্তু ইন্টারন্যাশনাল পিস এবং সিকিউরিটি নিশ্চিত করার জন্য একটা বড় ম্যান্ডেট এই জায়গাটা থেকে উৎসারিত। তো এই ইউএন চার্টারের প্রশ্ন হতে পারে কতগুলো অনুচ্ছেদ আছে এবং কতগুলো অধ্যায় আছে। চ্যাপ্টার আছে 19টি এবং টোটাল আর্টিকেল হচ্ছে 111টি। এই দুটো প্রশ্নের উত্তর আমাদের মুখস্থ রাখতে হবে। দ্বিতীয়ত দেখি এই যে শান্তি রক্ষার যে কার্যক্রম, এটা লিগ্যাল বেসিসটা কি, ফ্রেমওয়ার্কটা আসলে কি। জাতিসংঘ যে সনদটি আছে এই সনদের প্রিয়াম্বল বা প্রস্তাবনায় একটি লাইন আছে, সেভ সাকসিডিং জেনারেশনস ফ্রম দ্য স্কার্জ অফ ওয়ার। যুদ্ধের যে ভয়াবহ প্রভাব, সেই প্রভাব থেকে পরবর্তী প্রজন্মগুলোকে রক্ষা করার জন্য একটা বড় ম্যান্ডেটের কথা ইউএন চার্টারের প্রিয়াম্বলে বলা আছে। তো আপনি লিখিত পরীক্ষায় এই পুরো যে প্রস্তাবনাটি আছে পুরো লাইনটা এখানে নাই, সংক্ষিপ্ত করে লেখা হয়েছে, পুরো লাইনটা প্রথমে লিখে নিতে পারেন। যে কোনো ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কনফ্লিক্ট রিলেটেড প্রশ্নের উত্তরে আপনি এই লাইনটা বা প্রস্তাবনা লাইনটা ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, চ্যাপ্টার 6 বলা হয়েছে স্পেসিফিক সেটেলমেন্ট অফ ডিসপিউটস। যে কোনো ধরনের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধানের কথা অনুচ্ছেদ বা অধ্যায় 6 কিন্তু বলা হয়েছে। চ্যাপ্টার 7 বলা হয়েছে অ্যাকশন উইথ রেসপেক্ট টু পিস অ্যান্ড অ্যাগ্রেশন। যখন কোনো ধরনের আগ্রাসী কার্যক্রম পরিচালিত হবে বা শান্তি রক্ষার প্রয়োজন হবে তখন কি করতে হবে সেটা নিয়ে ইউএন চার্টারের 7 নম্বর চ্যাপ্টারে কথা বলা আছে। চ্যাপ্টার 8 বলা হয়েছে রিজিওনাল অ্যারেঞ্জমেন্টস। এটাও কিন্তু প্রাসঙ্গিক একটা চ্যাপ্টার। তারপরে ইউএন পিস অপারেশনস হলো সিকিউরিটি কাউন্সিলের রাজনৈতিক সিদ্ধান্তের বাস্তব রূপ। এগুলো আপনাদের পয়েন্টের নাম হতে পারে, লিখিত পরীক্ষায় এই পয়েন্টগুলো ধরে ধরে কথা বলতে পারেন। আবার ভাইভাতে যদি প্রশ্ন হয় ইউএন পিস কিপিং এর লিগ্যাল ম্যান্ডেট বা ব্লু হেলমেটস তাদেরকে বলছি আমরা, তাদের লিগ্যাল ম্যান্ডেটটা কি আসলে, তখন কিন্তু এই পয়েন্টগুলো আপনারা উত্থাপন করতে পারেন। আমরা এখন দেখব বাংলাদেশ এবং শান্তিরক্ষা মিশন, এই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু আলোচনা। আমরা রিসেন্টলি দেখলাম ইউনিসপা নামের একটি মিশন, যের ইলাবোরেশন হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স ফর আবি। এতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন ছিল। তো সেখানে একটি গোষ্ঠীর সশস্ত্র হামলায় বাংলাদেশের 6 জন শান্তিরক্ষী, সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী কিন্তু নিহত হয়েছেন এবং 8 জন আহত হয়েছেন। এই প্রেক্ষাপটে কিন্তু টোটাল আলোচনাটা, কেন আবার শান্তিরক্ষী নিয়ে আলোচনা হলো, এই আলোচনার প্রেক্ষাপটে কিন্তু এই যে মিশনটা, এই মিশনটা যেন মনে রাখবো। প্রশ্ন হয় বর্তমানে অ্যাক্টিভ মিশন কয়টা, জাতিসংঘের সক্রিয় মিশন মোট কয়টি এখন? সঠিক উত্তর হচ্ছে 11টি। টোটাল 11টি সক্রিয় শান্তি মিশন রয়েছে। আর জাতিসংঘে শান্তিরক্ষা অবদানের মধ্যে আমরা যদি বলি, নেপাল 6029 জন পাঠিয়েছে শান্তিরক্ষী 31 অক্টোবর 2025-এর ডেটা এটা। রুয়ান্ডা পাঠিয়েছে 5880 জন, বাংলাদেশ পাঠিয়েছে 5568 জন। তো 11টি যে মিশন আছে, এটা যদি আপনারা ইউএন পিস কিপিং এর ওয়েবসাইটটিতে যান, ওখানে চমৎকার একটা ম্যাপ আছে। যদি প্রশ্ন হয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশন সমূহ সম্পর্কে আলোচনা করুন, সেই প্রেক্ষাপটে আপনারা কিন্তু ম্যাপে প্রতিটা মিশনের অবস্থান একটু দেখিয়ে দিতে পারেন। এটা কিন্তু ভ্যালু অ্যাড করবে। তারপর দেখেন 11টি মিশনের মধ্যে আফ্রিকা, মিডল ইস্ট, ইউরোপ এবং এশিয়ায় কিন্তু মিশনগুলা আছে। তারপর বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। পিস কিপার্স পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এখন কিছু লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের কাজ হচ্ছে ধরে ধরে প্রতিটা যে মিশন আছে মিশনের ইলাবোরেশনটা একটু জেনে নেওয়া। বিশেষ করে আমরা যদি একটু দাগাই এখানে,
ইউএনটিএসও যেটা প্রথম মিশন ছিল, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইউএনএমওজিআইপি, ইউএনএফআইসিওয়াইপি, তারপর আছে ইউএনডিওএফ, ইউএনএমআইকে, ইউনিসফা, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে অনেক বেশি প্রাসঙ্গিক। তারপরে এমওএনইউএসসিও, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। MINUSCA, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস মাল্টি ডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টেবিলাইজেশন মিশন ইন দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। যদিও অনেক কাঠখোট্টা বিষয় আসলে। সিভিল সার্ভিসে আমরা যেটা দেখেছি যে ইউএন পিস কিপিং মিশনগুলো নিয়ে যে প্রশ্নগুলো হয়েছে, বেশ কনফিউজিং কিন্তু প্রশ্ন ছিল। তো আপনাদের ভালো প্রস্তুতির জন্য একটু রিপিটেডলি দেখে নিলেই আসলে এগুলো মনে থাকবে ইনশাল্লাহ। সো এগুলো নিয়ে খুব বেশি নার্ভাস হওয়ার কিছু নাই। অ্যাক্টিভ মিশন এগুলা, ঠিক আছে? এগুলো এখনো সক্রিয় মিশনগুলোর নামগুলো এখানে আছে। তো এই ছিল এবারের মতো যে আমাদের মান্থলি ইনসাইটস। এই মান্থলি ইনসাইটস থেকে আপনারা সাম্প্রতিক সময়ে যে আলোচিত বিভিন্ন ঘটনাগুলো আছে তার ব্যাখ্যা, ইম্পর্টেন্ট ফ্যাক্টস আপনারা দেখতে পেলেন। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই পুরো সময়টা আসলে মনোযোগ দিয়ে এই সেশনটি দেখার জন্য। এবং একই সঙ্গে আমি প্রত্যেকবার যেটা বলি যে আসলে নিয়মিত যে ডেভেলপমেন্টগুলো হচ্ছে সেগুলো একটু আপডেটেড রাখতে হবে আপনাদেরকে। প্রত্যেকটা ইস্যুতে বা ঘটনায় প্রতিনিয়ত নতুন ঘটনা ঘটছে। প্রতিনিয়ত ঘটনাগুলো আপডেটেড হচ্ছে। তো আপনারা যদি তার সঙ্গে তাল মিলিয়ে নিজেরা এগিয়ে না থাকেন, তাহলে দেখা যাবে ওই ফ্যাক্টটা কিন্তু সবসময় রিলেভেন্ট থাকে না। সেই ডেটাগুলো নিয়ে আমরা কথা বললাম, এর মধ্যে অনেকগুলোই আছে কনস্ট্যান্ট। কিন্তু কিছু ডেটা আছে চেঞ্জ হবে। ঠিক আছে? তো আপনাদেরকে ওই চেঞ্জেবল ডেটাগুলোর দিকে একটু মনোযোগ রাখতে হবে। তো ডেফিনিটলি বিভিন্ন প্রতিষ্ঠান, এজেন্সি, অর্গানাইজেশন সম্পর্কিত যেই কথাগুলো আমরা বললাম, এগুলো সম্পর্কে ভালো করে আরো জানতে আপনাদেরকে যেটা গো থ্রু করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা এজেন্সির ওয়েবসাইট। ওয়েবসাইটে সবচেয়ে আপডেটেড থাকার জন্য কনটেন্টগুলো কিন্তু দেয়া থাকে। প্রাসঙ্গিক ম্যাপ, অ্যাকিউরেট ডেটা এবং যথাযথ ইম্পর্টেন্ট পয়েন্ট, এই জিনিসগুলোকে যদি আপনার পরীক্ষার স্ক্রিপ্ট, ভাইবার উত্তর এগুলোর মধ্যে আসলে ফোকাস করতে পারেন, তাহলে ডেফিনিটলি সিভিল সার্ভিস বা যেকোনো চাকরির পরীক্ষা আপনাদের জন্য কঠিন কোনো কিছু হবে না। তো সবার জন্য শুভকামনা থাকলো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।